ডিজিটাল বাংলাদেশের নামে যে ব্যাপক লুটপাট এবং এই যে দলীয় লোকদেরকে এমপ্লয় করবার যে টেন্ডেন্সি তৈরি হয়েছে, সেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ইতিমধ্যে সরকার বলেছে যে আমাদের অনেক পোস্ট খালি, আরও 5 লক্ষ লোক নেবেন। আপনি বেতন দেবেন কোত্থেকে? সরকারের বেতন এবং সুদের খরচ এখন রাজস্ব খরচের থেকে বেশি, রাজস্ব আদায়ের থেকে বেশি। এরপরে হচ্ছে আপনি যদি 5 লক্ষ স্টাফ নেন, এর সাথে আপনার যোগ হচ্ছে নতুন পে স্কেল। আপনি দেখেছেন যেখানে আপ টু 100% পর্যন্ত 20টা গ্রেডের বেতন বাড়ানোর ধাপে ধাপে ফেজ আউট পরিকল্পনা করা হয়েছে। তাহলে এখানে আপনার আরও 10-12 বিলিয়ন ডলার খরচ বাড়বে। এই টাকা আপনি কোথায় পাবেন, কোত্থেকে দেবেন? তাহলে রাষ্ট্রের এই যে পরিচালনা ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এই সব কিছুর ভিতরে আমরা ভারসাম্য দেখতে পাচ্ছি না। এবং রাষ্ট্রের এই আয় ব্যয়ের ভারসাম্য তৈরি করতে না পারলে দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে আমার অর্থনীতি ভঙ্গুর থেকে আরও ভেঙে যাবে। তাহলে এখন প্রায়োরিটাইজ করা দরকার, আমরা বোধ করছি। সেই প্রায়োরিটির জায়গাটা কোথায়? প্রায়োরিটির জায়গাটা হচ্ছে বড় দাগে হচ্ছে আর্থিক খাতের সংস্কার, যেটা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের। বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন। এবং সংস্কারের জায়গাটা কোথায় দেখেন, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করেছিল বাংলাদেশের এই দুর্নীতিবাজ আমলাদের কারণে, যেটা সম্ভব হয়ে ওঠে নাই, সেটা হচ্ছে এনবিআরকে 2 ভাগ করা, রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব ব্যবস্থাপনা। এই 2টা ভাগ করা, যেটা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক যারা দাতা সংস্থা আছে, আমাদের দেশের অর্থনীতিবিদরা আছেন, তারা সবাই একমত হয়েছিলেন যে এইটা একটা সময় উপযোগী উদ্যোগ এবং বিএনপি সরকার এটা বাস্তবায়ন করবে। কিন্তু এই প্রস্তাবনাটা র্যাটিফাই পর্যন্ত করা হয়নি এই সংসদে। যে রাজস্ব যে সংস্কার প্রস্তাবনা যেটা ছিল, এর বাইরে দেখেন আর্থিক খাতে সংস্কারের ব্যাপারে ব্যাংক রেজলিউশন আইন যেটা করা হয়েছিল, যে যারা 35-40টা ব্যাংকে লুটপাট করে খেয়ে ফেলছে তাদেরকে ব্যাংকিং খাতে আপনি আর কোনো স্পেস দেবেন না। সেই আইনটা পর্যন্ত র্যাটিফাই না করে সংশোধন করা হয়েছে 18 ক একটা ধারা যোগ করে, যাতে এসালমের মতো লুটেরারা 7.5% দিয়ে আবারও ফিরে আসতে পারে। এখন 35,000 কোটি টাকা এই 5টা ব্যাংকে দিয়েছে, তার 7.5%-এ আসে কত? 2,500 কোটি টাকা, 3,000 কোটি টাকা ধরেন। এখন যেই ক্রিমিনাল বাংলাদেশ থেকে 2.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তার কাছে 2,500 কোটি টাকা তো সমুচার টাকার মতো, সিঙ্গারা টাকার মতো। আর ও তো ওর টাকা দিবে না, ও তো আমার আপনার টাকায় আবার আমার আপনারে ফেরত দিয়া 5টা ব্যাংকের মালিকানা নিয়ে নিবে। অতএব এই যে লুটেরা মডেল থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে গণ অভ্যুত্থান, সংস্কারের দাবি, আর্থিক খাতে সংস্কারের দাবি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেও আবারও একটা নির্বাচিত সরকার আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে। এর বাইরে হয়েছে দেখেন, এসালম আবার ইসলামী ব্যাংক থেকে শুরু করে তার সেই আগের ব্যাংকগুলোকে দখল নেবার চেষ্টা করছে। তার পটিয়ার যে গ্যাংস্টারগুলো আছে তাদেরকে এনে ঢাকা শহরে বাস ভরে ভরে হাজারে হাজারে ব্যাংকের সামনে মিছিল মিটিং করাচ্ছে। গ্রাহকরা আবার কাউন্টার প্রতিবাদ করছে ব্যাংকের মালিকানার দাবিতে। তাহলে সব মিলিয়ে হচ্ছে, আবার দেখেন ব্যাংকের চেয়ারম্যান করেছে কাকে? চেয়ারম্যান করেছে হচ্ছে এসালমের আবার খাস লোক, যার বউ 3.5 কোটি টাকার পর্যন্ত সোনার উপহার দিচ্ছে। তাহলে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যারা আমার অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সেই ক্রিমিনালদেরকে আর্থিক খাতে পুনর্বাসন করবার মধ্য দিয়ে আপনি তো একটা কার্যকর বাস্তবায়নযোগ্য বাজেট তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি সাংঘর্ষিক। অতএব যেই অর্থনীতি ভঙ্গুর, এটার দায় সরকারের যেমনটা না, কিন্তু এই ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব তো সরকারের। এবং এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না যে তারা ডিসাইসিভলি সংস্কার করতে চাচ্ছে, যেগুলো আসলে আর্থিক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। প্রচুর কার্ড বিতরণ করা হচ্ছে। কিছু কিছু গরিব মানুষকে কার্ড দিলে কিছু সময়ের জন্য কয়েকজনের উপকার হবে, কিন্তু মোটা দাগে আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে না পারেন, আপনি কয়জনকে হ্যান্ড আউট দেবেন, কয়জনকে থোক বরাদ্দ দেবেন, কয়জনকে কার্ড দেবেন? এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। তো আপনি কয় টাকা দিতে পারবেন? আমার এই যে 8-9 লক্ষ কোটি টাকা পুরোটা যদি কার্ডে দিয়ে দেন, তাতেও কি আপনি সারা বাংলাদেশের মানুষের টাকা দিতে পারবেন? পারবেন না তো। কয়েক হাজার লোককে দিতে পারবেন, কয়েক লাখ লোক দিতে পারবেন। তাহলে কার্ড দেওয়াটা, এই হ্যান্ড আউট দেওয়া, থোক বরাদ্দ দেওয়াটা দিন শেষে আর্থিক খাতের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সমাধান না। সমাধান হচ্ছে কর্মসংস্থান। সমাধান হচ্ছে আপনি তরুণদেরকে উদ্যোক্তা বানাবেন, আপনি ফ্রিল্যান্সারদেরকে কাজ করবার জন্য সুযোগ করে দেবেন, পেপলের সাথে চুক্তি করবেন। আমার তরুণ বন্ধুরা, বান্ধবীরা, ভাই বোনরা যারা আয় উপার্জন করছেন, তারা যেন বিদেশ থেকে ডলার উপার্জন করে সহজে দেশে নিয়ে আসতে পারে।
সেখানেও দেখলাম দুষ্টামি করবার চেষ্টা করা হয়েছিল, 7.5% ট্যাক্স বসায় দেওয়া, যদিও সেটা পরবর্তীতে দেখলাম যে আর প্রস্তাবনাতে সম্ভবত সরকার দেবে না বলে বলছে। তো আমরা চাইব যেটা প্রোডাক্টিভ খাত, সেই খাতগুলোকে যদি আপনি প্রণোদনা না দেন, আপনি হ্যান্ডআউট দিয়ে মানুষকে বাঁচায় রাখতে পারবেন না। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খাল খনন কর্মসূচি, কার্ড বিতরণ কর্মসূচিতে প্রত্যেকটাতেই দলীয় লুটপাটের সেই পুরাতন অভিযোগগুলো আবারও চলে আসতেছে। তাহলে এইটা দিয়ে প্রোডাক্টিভ কাজ হচ্ছে না, কিন্তু রাষ্ট্রের টাকা লুটপাট হবে। অতএব আমরা চাই আপনি আমার যে অর্থনীতির যে পিলার কৃষি, সেই পিলারের জায়গাতে আমার খাদ্য নিরাপত্তা তৈরি করবার জন্য অ্যারেবল ল্যান্ড খুঁজে বের করেন। আমার জমি নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সেখানে বাড়ি ঘর বিল্ডিং দালান তুলে আমার কৃষি জমি নষ্ট করে দিচ্ছে। আপনি কিভাবে খাদ্য নিরাপত্তা তৈরি করবেন? দ্বিতীয়ত হচ্ছে আমার যারা বিদেশি প্রবাসী কর্মী আছেন, তাদেরকে পাঠানোর আগে তাদেরকে একটু যোগ্য করেন, 3 মাস 6 সপ্তাহ 9 সপ্তাহ কোর্স করান, ভাষা শিখান, তথ্য প্রযুক্তি শিখান। তাহলে একই লোক বাংলাদেশে এখন যে পরিমাণ টাকা পাঠায় তার থেকে 2 গুণ 3 গুণ বেশি টাকা সে পাঠাতে পারবে। আমার গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা সুযোগ সুবিধা মালিক পক্ষের সাথে আলোচনা করে ওয়েজ বোর্ড তৈরি করে, আমরা বারবার বলেছি $250 ন্যূনতম তার বেতন মজুদ ব্যবস্থা করা এবং এটাকে অ্যাডজাস্ট করা ইনফ্লেশনের সাথে সাথে। ইকুয়ালি যেটা করা দরকার, যে আমার যে এক্সপোর্ট মার্কেটকে ডাইভার্সিফাই করা দরকার। একটা মার্কেট নির্ভর, একটা প্রোডাক্ট নির্ভর আমরা যদি ইকোনমি তৈরি করি, এইটা যে কোনো সময় রাষ্ট্রকে বিপদে ফেলে দিতে পারে। তাই নতুন নতুন খাত তৈরি করা। অতএব সেই জায়গাতে ইকোনমি ডাইভার্সিফাই করবার জন্য আমরা বোধ করছি বাজেটে স্পেসিফিক প্রণোদনা থাকা দরকার, সেক্টর বেস প্রায়োরিটি, যে কোথায় কোথায় করব। আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার যোগাযোগ, পরিবহন খাত, আমার প্রত্যেকটা জিনিস কলাপস করেছে। হামে শিশু মৃত্যু বলেন, ডেঙ্গুর উৎপাত বলেন নতুন করে শুরু হয়েছে। এর প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমার হেলথ সেক্টর কিভাবে প্লে করতে ব্যর্থ হচ্ছে, কারণ সে সিম্পলি ফাংশনাল না। কিন্তু বছরে বছরে আপনি তার টাকা বাড়াচ্ছেন, বছরে বছরে আপনি তার বাজেট বাড়াচ্ছেন। ভাবখানে এরকম যে শিক্ষা খাতে 500-1000 কোটি টাকা বাড়ায় দিলেই শিক্ষার মান অনেক বেড়ে যাবে, আমার ছেলেমেয়েরা চাকরি পাবে। বাস্তবতাটা তা না। এখানে বাজেট ইস্যু না, এখানে ইস্যু হচ্ছে টোটাল ফাংশনাল ম্যানেজমেন্ট ইস্যু আছে এখানে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই প্রায়োরিটির জায়গাগুলোকে কিভাবে সামনে রেখে বাজেটকে নতুন করে সাজানো দরকার, আমাদের আয় ব্যয় এবং সক্ষমতাকে সামনে রেখে। তা না হলে যেটা হবে, আমরা সবাই মিলে প্রতি বছর এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু দিন শেষে আমাদের রেজাল্ট হচ্ছে আগের জায়গাতেই আমরা থেকে যাব। এবং সেই জায়গাতে আমরা বোধ করছি যে নতুন করে এই সংস্কারের রিফ্লেকশন প্রত্যেকটা জায়গায় দরকার। আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি, ফাইনালি সামারাইজ করছি, প্রথম কথা হচ্ছে যে বাজেটে 2024-এর গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদ এবং গণরায়ের প্রতিফলন আমরা দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক খাতের সংস্কার ব্যতীত কার্যকর কোনো বাজেট প্রণয়ন সম্ভব নয় বলে আমরা মনে করি। আকারে বড় কিন্তু ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট কখনোই বাস্তবায়নযোগ্য হতে পারে না। বাজেট তৈরি ও রাজস্ব সংক্রান্ত নীতিমালা প্রণয়নের দায়িত্ব জাতীয় সংসদের, আমলাদের না। আপনারা দেখেন আমরা এমন একটা বাজেট সিস্টেম তৈরি করেছি যেখানে আমলারা বাজেট প্রণয়ন করে আর সংসদ সদস্যদেরকে খালি ওয়াজ মাহফিলের মতো ঠিক ঠিক বলা লাগে। তাহলে বাজেট প্রণয়নের দায়িত্ব তো সংসদের। কর নির্ধারণ করবেন, কত দিবেন, কত নিবেন, ভ্যাট কালেকশন, এগুলো সব কিছুর দায়িত্ব তো জনপ্রতিনিধিদের। কিন্তু আমাদের টোটাল বাজেট প্রণয়নটা করে আমলারা, এনবিআর মিলে করে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শ, মিনিস্টেরিয়াল পরামর্শ, সেগুলো দিয়ে যোগ বিয়োগ করে। তাহলে আমলা নির্ভর বাজেট করলে আপনার জাতীয় সংসদ থাকার প্রয়োজন কেন? আপনার সংসদের প্রতিনিধির কাজ কি? যিনি এমপি বানিয়েছেন, যে ভোটার, সেই ভোটারের প্রতিনিধি ঠিক করতে হবে যে আমার ভোটার আসলে কয় টাকা ট্যাক্স দিতে পারবে আর কত টাকা ভ্যাট দিতে পারবে না। এই আলোচনাটা এর জন্য আমরা দাবি করছি যে এই পুরো প্রসেসকে নির্বাহী বিভাগ থেকে সংসদে ট্রান্সফার করতে হবে। আলোচনা, পর্যালোচনা সব কিছু সেখানে হতে হবে। ডিটেল আলোচনা করে সংসদকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে বাজেট কিভাবে প্রণীত হবে এবং সেটার সংখ্যা। বাজেটের অগ্রাধিকার নির্ণয় করা জরুরি হয়ে গেছে। কর্মসংস্থান তৈরি, দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। জনগণকে থোক বরাদ্দ থেকে তাকে কর্মমুখী করবার উদ্যোগ নেওয়া দরকার, যেন সে একটা সময় পরে নিজেই কর দিতে পারে, সরকারের কাছ থেকে তাকে বছরের পর বছর সাহায্য নিতে না হয়।
এই রকম একটা প্রসিজিওর, এমপ্লয়েবিলিটি এই বাজেটের মধ্য দিয়ে আমরা দেখতে চাই। সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে সরকারের আকার ক্রমান্বয়ে ছোট করে নিয়ে আসা। আমরা বোধ করছি আমাদের দেশের যে অর্থনীতি, আমাদের যে ভূখণ্ড এবং আমাদের জনসংখ্যা, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী 20-21 লাখ থেকে এটা গ্র্যাজুয়ালি কমিয়ে 5 থেকে 6 লাখের মধ্যে নিয়ে আসা সম্ভব। এবং এটাকে যদি আমরা হাইলি ডিজিটালাইজ করি এবং তখনই তাদেরকে ভালো বেতন দেওয়া সম্ভব। আপনি 8,000 10,000 টাকা বেতন দিয়ে 20 লাখ কর্মচারীর পুষলে আপনি কখনো যোগ্য কর্মচারী রাষ্ট্রের জন্য পাবেন না। বরং আপনি যদি সংখ্যা কমায় এনে তাকে 2 লাখ টাকা স্যালারি দেন, তাকে আপনি দেশের জন্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট, সবচেয়ে মেধাবী যোগ্য মানুষগুলোকে আপনি রাষ্ট্রের কাজে পাবেন। এই ফরম্যাটে সরকারকে ছোট করে, কেন্দ্রীয় সরকারকে ছোট করে নিয়ে আসা এবং স্থানীয় সরকারের মডেল ডেভেলপ করা। অতিমাত্রায় ঋণ নেওয়া বন্ধ করে রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের লাগাম টেনে ধরতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উদ্যোগ নিতে হবে। তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও প্রথমবারের মতো যারা প্লট কিনছেন তাদেরকে করের আওতার বাইরে রাখতে হবে। এখন পর্যন্ত করের যেটা থ্রেশহোল্ড আছে 4 লাখ টাকা, আমরা দাবি করছি এটাকে 50,000 টাকা মাস ধরে 6 লাখ টাকা পর্যন্ত করের আওতামুক্ত রাখা দরকার। সিপিডি থেকে শুরু করে পরিসংখ্যান ব্যুরো যারা আছে সবাই বলেছে যে 50 থেকে 60,000 টাকা ন্যূনতম আয় উপার্জন না হলে ঢাকা শহরে কোনো মধ্যবিত্ত পরিবার ন্যূনতম স্ট্যান্ডার্ডে বেঁচে থাকতে পারবে না। অতএব মিনিমাম বেঁচে থাকার যে দায় রাষ্ট্রের, সে তো সবাইকে যেহেতু ভাতা দিতে পারছে না, তাকে ন্যূনতম সম্মানের সাথে বেঁচে থাকার বন্দোবস্তটা করা দরকার। মিনিমাম 50,000 টাকা বেতন না হলে তাকে আয়ের করের যে আওতা আছে তার থেকে বাইরে রাখার জন্য আমরা দাবি করছি। তো আমি আমাদের পক্ষ থেকে এই সামারি ব্রিফ করছি আমাদের পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভাইকে বলছি সংক্ষেপে একটু কথা বলে ব্রিফিং শেষ করে দেওয়ার জন্য।